টিবিএস পডকাস্টে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রোকনুজ্জামান মনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখন ভারতের কাছে বন্দী। কিন্তু প্রশ্ন হলো, সীমান্তের ওপারে থাকা একজন অভিযুক্তকে দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো কি শুধুই সময়ের ব্যাপার, নাকি রয়েছে আন্তর্জাতিক আইনের ফাঁকফোকর? ইন্টারপোলের রেড নোটিশ থেকে শুরু করে 2013 সালের বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি আইনের মারপ্যাঁচ আর কূটনৈতিক দৌড়ঝাঁপ নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মুস্তাসিম তানজির। আপনাকে স্বাগতম। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই, ফয়সাল করিম মাসুদকে ভারতে গ্রেপ্তার করার পেছনে ইন্টারপোলের রেড নোটিশের কোনো ভূমিকা ছিল কিনা, এবং একই সঙ্গে জানতে চাই যে রেড নোটিশ কি সরাসরি কাউকে গ্রেপ্তারের ক্ষমতা দেয়, নাকি এটি কেবল একটি সতর্কবার্তা? প্রথম কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে সার্কুলার সম্পর্কে আমরা জানতে পেরেছি নিউজ মিডিয়া থেকে, সেখানে দেখা গেছে যে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে ওনারা কোনো কিছু উল্লেখ করেননি। অন্তত আমি সেরকম কোনো কিছু ওয়েস্ট বেঙ্গল পুলিশকে উল্লেখ করতে দেখিনি। তো এক্ষেত্রে যেটি মনে হচ্ছে যে এটি সম্ভবত দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে এই প্রত্যর্পণের ব্যবস্থাটি করা হবে, যেটি 2013 সালের বহিঃসমর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি যেটি আছে সেটির উপরে ভিত্তি করে মূলত করা হবে। তানজির ভাই, আমি দ্বিতীয় বিষয় একটু জানতে চাই যে বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালের যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি হয়েছে, তার আওতায় ফয়সালকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে বাংলাদেশকে প্রথমে আসলে কোন আইনি ধাপটি আসলে পূরণ করতে হবে? প্রথমত তাদেরকে বাংলাদেশকে ফরমালি একটা নোটিশ পাঠাতে হবে, এবং এই ফরমালি ইন্ডিয়াকে নোটিফাই করার পর ইন্ডিয়া সেটার রিপ্লাই দিয়ে জানাবে যে তারা প্রত্যর্পণ করবে কিনা, এবং এই ফরমাল করেসপন্ডেন্সের পরেই হচ্ছে এই প্রক্রিয়াটি আনুষ্ঠানিক রূপ পাবে। তবে এক্ষেত্রে আবার একটি ফাঁক আছে, কারণ এক্সট্রাডিশন ট্রিটি থাকলেও সেখানে অনেকটা এক্সাম্পশন ক্লজের মতো আছে, যে যদি এই ধরনের কোনো কিছু পলিটিক্যালি মোটিভেটেড হয় সেক্ষেত্রে ইন্ডিয়া সেটা দিতে অস্বীকার করতে পারে। অর্থাৎ এখানে একটু গ্যাপ রেখে দেওয়া হয়েছে। যেমন আমরা জানি যে শেখ হাসিনা, তার এগেইনস্টে রায় হয়েছে, কিন্তু রায় হওয়ার পর বাংলাদেশ ফেরতও চেয়েছে। কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ের কথা বলছেন? না, পলিটিক্যাল অ্যাসাইলামের কথা শুধু না, বিষয়টা হচ্ছে যে পলিটিক্যাল অ্যাসাইলাম ছাড়াও যদি কেউ অপরাধ করে, একজন অপরাধীকে যদি বাংলাদেশ ফেরত চায়, সেটি ফেরতের ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেই দাবি নাকচ করে দিতে পারে যদি তারা মনে করে এটি পলিটিক্যালি মোটিভেটেড। এরকম একটি বিষয় 2013 সালের প্রত্যর্পণ চুক্তিতে রাখা আছে, অর্থাৎ একটি এক্সাম্পশন এখানে রাখা আছে। সো এটা কিন্তু অ্যাবসলিউট কিছু না, এটা ইন্ডিয়ার উপরে নির্ভর করে। তাহলে কি আমরা বলতে পারি যে এই মামলাতেও আসলে অভিযুক্তকে বাংলাদেশে ফেরত দেওয়ার পেছনে আসলে রাজনৈতিক কোনো রং দেওয়ার সুযোগ আছে বা না, এরকম কিছু বলতে পারি আমরা? এক্ষেত্রে যদি ভারত চায় সেক্ষেত্রে তারা এটা করতে পারে। তবে এটা আমার যেটা আর কি জেনারেল প্রিজাম্পশন, সেটা হচ্ছে যে ইন্ডিয়া অন্তত হাদির বিষয়ে এরকম ঝামেলা তারা করবে না। ও হাদির মানে অ্যাকিউজড যিনি আর কি ফয়সাল করিম মাসুদ, উনি এরকম কোন হাই প্রোফাইল ব্যক্তি না, শেখ হাসিনা বা দালাই লামার মতো, যে যাকে রাখলে ভারতের কোনো লাভ হবে। তো এক্ষেত্রে আমার মনে হয় না যে ভারত তাকে ফেরত দিতে কোনো ঝামেলা করবে, এবং ইতিমধ্যে আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ভারত তাকে ফেরত দেওয়ার বিষয়ে তারা গ্রিন সিগন্যাল দিয়েছে। তানজির ভাই, তাহলে কি এখানে যে আন্তর্জাতিক আইনে ডুয়েল ক্রিমিনালিটি বা দ্বৈত অপরাধ নীতি যেটি রয়েছে সেটি কার্যকর হতে যাচ্ছে? তাহলে দ্বৈত অপরাধ নীতি বলতে আপনি ঠিক কি বোঝাচ্ছেন? মানে উভয় দেশের মধ্যে যেগুলো আইনিভাবে অপরাধ বলে গণ্য হয়, যে বিষয়গুলো, মানে যেমন এখানে হত্যার যে অভিযুক্ত, এটাও তো আমাদের দেশে অপরাধ, একইভাবে ভারতেও তো আসলে হত্যাটা অপরাধ হিসেবেই গণ্য হয়। সেক্ষেত্রে অপরাধীদের হস্তান্তর করার ক্ষেত্রে তো তাদের একটা থাকে, আমাদের উভয় দেশের মধ্যে যে চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি, সেখানেও তো এটি উল্লেখ আছে। সেক্ষেত্রে অপরাধীকে ফেরত দিতে রাইট। সেক্ষেত্রে ভারতে অবৈধভাবে প্রবেশ যদি করে থাকে ফয়সাল করিম মাসুদ, সেক্ষেত্রে সে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার ক্ষেত্রে সে একটা অপরাধ করেছে। এই সমস্ত বা পরিচয় গোপন করে থাকলে সেই ক্ষেত্রে অপরাধ করেছে। এই সমস্ত মাইনর গ্রাউন্ড দেখিয়েও কিন্তু তাকে টেকনিক্যালি ফেরত দেওয়া যায়। আর মানে বাংলাদেশে খুন করেছে এটাও তার সাথে অ্যাড করে দেওয়া যাবে। ভাই, আরেকটা বিষয় আমি একটু বোঝার জন্য জানতে চাই যে বাংলাদেশ থেকে কোন কোন প্রতিষ্ঠান ভারতের কোন প্রতিষ্ঠানের সঙ্গে আসলে এই ফয়সাল করিম মাসুদকে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করবে, আমরা যদি একটু সহজ করে বুঝতে চাই। রাইট। এক্ষেত্রে
এক্সট্রাডিশন ট্রিটির ক্ষেত্রে আমি যতদূর জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিকোয়েস্ট মানে নোটিশ পাঠালে সেক্ষেত্রে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট যারা যে দপ্তরগুলো আছে বা যে মন্ত্রণালয় আছে, যেমন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে ভারতের পুলিশ, এরকম বিভিন্ন দপ্তরের সাথে তারা যোগাযোগ করে তারা এটি ফেরত আনার ব্যবস্থা করবে। অর্থাৎ এক্ষেত্রে মানে লিড রোল প্লে করার কথা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে। এই ধরনের যে আসামিদেরকে যখন ফিরিয়ে আনা হয় এই ক্ষেত্রে আসলে কেমন সময় লাগতে পারে, এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় একটু ভাই আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে ভারতের স্থানীয় আদালত কোনো আইনি চ্যালেঞ্জ বা রিট বা এইরকম কিছু করে ব্যাপারটা আপনি অবশ্য একটু আগে উত্তরে দিয়েছেন বিষয়টিকে, আমি আরেকটু মানে অ্যাড করতে যেহেতু চেয়েছি সেক্ষেত্রে বলতে চাই যে এটারে দীর্ঘায়িত করার কোনো সুযোগ সামনে হবে কিনা, বা যদি দীর্ঘায়িত না করা হয় সেক্ষেত্রে কত সময়ের মধ্যে আমরা ফয়সাল করিম মাসুদকে বাংলাদেশে দেখতে পেতে পারি? এটা আসলে এক্স্যাক্টলি বলা কঠিন, তবে এটি কয়েক সপ্তাহের বেশি লাগার কথা না, যত ব্যুরোক্রেটিক প্রসেসই থাকুক। মানে এটি কয়েক সপ্তাহের মধ্যেই এই প্রসেসটি কমপ্লিট হওয়ার কথা। আর যদি রিট করা হয়ও সেক্ষেত্রে ভারতের একটি বিষয় আছে যে ভারতের যেটি সুপ্রিম কোর্ট দিল্লিতে অবস্থিত, তারা যে কোনো গুরুত্বপূর্ণ ম্যাটার নিজেরা শুনানি করে সেটি নাকচ করে দিতে পারেন। অর্থাৎ এক্ষেত্রে এই জিনিস যেহেতু একটা ইন্টারন্যাশনালি সেন্সিটিভ ম্যাটার, এই জিনিস আমার মনে হয় না যে আদালতে মানে ভারত সরকারের সদিচ্ছা থাকলে কেউ খুব বেশি দীর্ঘায়িত করতে পারবে। এটি দীর্ঘায়িত করার সম্ভাবনা কম বলেই মনে হয় যদি ভারত সরকারের সদিচ্ছা থাকে। শেষ প্রশ্ন করতে চাই যে ফয়সাল করিম মাসুদকে দেশে ফিরিয়ে আনা হলে এই যে আইনি প্রক্রিয়া বা বিচারিক যে প্রক্রিয়া সেটি কি সাধারণ আদালতেই হবে নাকি আসলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তর করার কোনো আইনি বাধ্যবাধকতা আছে? আইনি বাধ্যবাধকতা নেই, তবে সরকার চাইলে দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে কোনো গুরুত্বপূর্ণ মামলা স্থানান্তর করতে পারে, এবং অতীতে ইন্টারিম গভর্নমেন্ট এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের কথা ইতিমধ্যে বলেছেন এবং সেই সংক্রান্ত কিছু ইনিশিয়েটিভও ইতিমধ্যে নিয়ে থাকার কথা। সেই ক্ষেত্রে এটি দ্রুত বিচার ট্রাইব্যুনালেই যাওয়ার সম্ভাবনা খুব বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও যুক্ত হব অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, আপনারা যারা শুনলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলেই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।